মুভির শুরুতেই আমরা একটি মিশরীয় পরিবারকে দেখি। পরিবারে আছে মা, বাবা, তাদের 2 ছেলে এবং কিশোরী মেয়ে। তারা মিশরের কায়রো শহরের এক মরুভূমি অঞ্চলে বসবাস করে, যেখানে চারপাশ জুড়ে শুধু বালু আর নির্জনতা। একদিন তারা নিজেদের বাড়িতে ফিরে আসে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো মরুভূমির একদম মাঝখানে থাকা সেই বাড়িটির চারপাশে সবুজ গাছপালায় ঘেরা। জায়গাটার সাথে এটা একদমই অস্বাভাবিক লাগে। বাড়িতে ঢুকে তারা দেখতে পায় তাদের পোষা পাখিটাকে কেউ ভয়ঙ্করভাবে আঘাত করেছে। তারা তাকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত পাখিটা মারা যায়। তখনই মা আর বাবা বুঝতে পারে খুব ভয়ানক কিছু ঘটতে চলেছে। তারা দ্রুত বাড়ির বেসমেন্টে নেমে যায়। সেখানে গিয়ে জানা যায় বাড়িটা শুধু মরুভূমির বালুর ওপরে তৈরি নয়, বরং এর নিচে চাপা পড়ে আছে এক বিশাল প্রাচীন মিশরীয় পিরামিড। পরিবারটি সেই পিরামিডের ভেতরে প্রবেশ করে। চারপাশের পরিবেশ ছিল অস্বাভাবিক রকম ভয়ঙ্কর, আর দেখে মনে হচ্ছিল তারা আগে জানে এখানে কি লুকিয়ে আছে। তারা ধীরে ধীরে নিচে নামতে থাকে। নিচে গিয়ে তারা দেখতে পায় কালো পাথর দিয়ে তৈরি বিশাল এক কফিন। এরপর তারা ভারী চেন ব্যবহার করে কফিনটি খোলার চেষ্টা করে। কফিন খুলে তারা নিশ্চিত হতে চায় ভেতরের মমিটা এখনো মৃত আছে কিনা। পরীক্ষা করে তারা কিছুটা স্বস্তি পায়, কারণ মমিটা তখনও জেগে ওঠেনি। আর মমিটা যদি জেগে ওঠে তাহলে কি হবে? ঠিক তখনই যে হুক দিয়ে তারা কফিন খুলছিল সেটাকে হঠাৎ এক অদৃশ্য শক্তি ছুঁড়ে মারে। হুকটি গিয়ে পরিবারের বাবার গলায় গেঁথে যায় এবং তাকে ঝুলিয়ে ফেলে। মুহূর্তের মধ্যেই তার মৃত্যু হয়, আর স্ত্রী দাঁড়িয়ে অসহায়ের মতো পুরো ঘটনা দেখছিল। বাবার মৃত্যুর সাথে সাথে কফিনের ভেতরের মমিটা জেগে ওঠে। সে ভয়ঙ্করভাবে চিৎকার করতে থাকে, আর এই বিভীষিকাময় দৃশ্যের মধ্যে দিয়েই মুভির আসল গল্প শুরু হয়। এরপর আমরা আরেকটি পরিবারকে দেখি। সেখানে চার্লি, তার স্ত্রী লারিসা, তাদের মেয়ে কেটি এবং ছেলে সেবাস্টিয়ানকে দেখতে পাই। চার্লি তখন তার মেয়ে কেটিকে ইন্টারন্যাশনাল মর্স কোড শেখাচ্ছিল। মর্স কোড এমন এক ভাষা যেখানে টোকা বা ট্যাপের মাধ্যমে সংকেত পাঠানো হয়। ট্যাপের সংখ্যা আর ছন্দ ব্যবহার করে বিভিন্ন অক্ষর ও শব্দ তৈরি করা হয়। এই পরিবারটি নিউ ইয়র্ক থেকে এখানে এসে বসবাস শুরু করেছে। চার্লি একটি মিডিয়া প্রতিষ্ঠানে রিপোর্টারের চাকরি করে। তার স্ত্রী লারিসা গর্ভবতী, আর তারা কায়রোতে লারিসার মায়ের সাথে থাকে। একদিন কেটি তাদের বাড়ির বাগানে খেলতে যায়। এ সময় বেড়ার ওপাশ থেকে এক অদ্ভুত মহিলা তার সাথে কথা বলতে শুরু করে। মহিলার কথা শুনে মনে হচ্ছিল তিনি হয়তো কেটির কোনো বন্ধুর মা, কিন্তু ভালোভাবে দেখলে বোঝা যায় এই মহিলাই সেই ক্যামেলি যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। ক্যামেলি কেটিকে কিছু মজার ম্যাজিক দেখায়, তারপর তাকে চকলেট খেতে দেয়। অন্যদিকে চার্লি আবার নিউ ইয়র্কে ফিরে যাওয়ার পরিকল্পনা করছিল। ফোনে কথা বলতে বলতে সে হঠাৎ তার মেয়ের খেলনার ঘরের দিকে তাকায় এবং সেখানে অনেকগুলো চকলেট দেখতে পায়। চার্লি বুঝতে পারে না এই চকলেটগুলো কোথা থেকে এসেছে। এজন্য সে খুব চিন্তায় পড়ে যায় এবং নিজের মেয়েকে খুঁজতে শুরু করে। এদিকে ক্যামেলি কেটিকে আরও কিছু অদ্ভুত জাদু দেখাচ্ছিল। এতে বোঝা যায় এই মহিলার মধ্যে কোনো রহস্যময় শক্তি আছে। শেষে সে কেটিকে একটি আপেল খেতে দেয়। কেটি আপেলটি হাতে নেওয়ার সাথে সাথেই ক্যামেলি কিছু ভয়ঙ্কর মন্ত্র পড়তে শুরু করে। মন্ত্র পড়া শেষ হতেই আপেলের ভেতর থেকে একটি পোকা বেরিয়ে আসে। কেটি ভয়ে চিৎকার করে ওঠে, কিন্তু মুহূর্তের মধ্যেই সেই পোকাটি তার মুখ দিয়ে শরীরের ভেতরে ঢুকে যায়। কেটি মাটিতে পড়ে ছটফট করতে থাকে। ঠিক তখনই চার্লি তাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে যায়, কিন্তু কেটি তখন আর সেখানে ছিল না। সে এসে দেখে বেড়াটা ভাঙা, তাই চার্লি বাইরে বেরিয়ে তাকে খুঁজতে শুরু করে। হঠাৎ সেখানে প্রচণ্ড বালুঝড় শুরু হয়। ঝড়ের কারণে চার্লি কিছুই দেখতে পারছিল না, আর কেটিকেও খুঁজে পায় না। পরে চার্লি ও তার স্ত্রী থানায় গিয়ে মেয়ে নিখোঁজ হওয়ার রিপোর্ট করে, কিন্তু রিপোর্ট নেওয়া গোয়েন্দারা উল্টো তাদের প্রতি সন্দেহ করতে শুরু করে। তাদের ধারণা কায়রোতে অনেক সময় বাবা মায়েরাই ইচ্ছাকৃতভাবে নিজেদের মেয়েদেরকে গায়েব করে দেয়। এই কথা শুনে চার্লি খুব রেগে যায়, আর তারা হতাশ হয়ে বাড়ি ফিরে আসে। এরপর তারা অনেক খোঁজাখুঁজি করলেও কেটিকে আর খুঁজে পায় না। এভাবেই কয়েক বছর কেটে যায়। সময়ের সাথে সাথে তাদের পরিবারে আরেকটি মেয়ের জন্ম হয়। আগে সবচেয়ে বড় ছিল কেটি, তারপর ছিল সেবাস্টিয়ান, আর এখন সবচেয়ে ছোট মেয়েটির নাম মড। এর মধ্যে হঠাৎ একদিন তারা খবর পায় কেটিকে খুঁজে পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে ফোন করে জানানো হয়
তাদের মেয়েকে পাওয়া গেছে জীবিত অবস্থায়। এরপর পরিবারটি তাকে দেখতে হাসপাতালে যায়। ডাক্তার তাদের জানায় কেটির শারীরিক ও মানসিক অবস্থা খুবই খারাপ, তবে তিনি এমনভাবে কথা বলছিলেন যার ফলে তার অনেক কথাই পরিবারটি পুরোপুরি বুঝতে পারছিল না। ডাক্তার বলেন দীর্ঘ সময় অন্ধকারে থাকার কারণে কেটি এখন আলোকে ভয় পায়। সে ঠিকমতো ঘুমায় না, নিজেকেই আঘাত করে এবং তার মানসিক অবস্থা ভীষণ ভেঙে পড়েছে। তিনি আরও বলেন কেটির সাথে খুব শান্তভাবে কথা বলতে হবে। সামান্য শব্দ হলেও সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং চিৎকার শুরু করে। মনে হচ্ছে তার উপর ভয়ঙ্কর নির্যাতন চালানো হয়েছে, যার কারণে সে পুরোপুরি মানসিকভাবে ভেঙে গেছে। তার শরীরের চামড়ার উপর অদ্ভুত ধরনের একটি স্তর তৈরি হয়েছে, যেটা সে সবসময় নখ দিয়ে ছিঁড়ে ফেলতে চায়। এতে তার শরীর থেকে রক্ত বের হতে থাকে। যখন কেটির বাবা মাকে তার কাছে নিয়ে যাওয়া হয় তখন তার অবস্থা সত্যি ভয়ঙ্কর মনে হয়। কেটি এখন অনেক বড় হয়ে গেছে। সে একদম স্থির হয়ে এক জায়গায় বসে থাকে এবং অনবরত একই দিকে তাকিয়েছিল। কারো সাথে কোনো কথা বলে না। তার হাত পা এবং মুখের চামড়া দেখে মনে হচ্ছিল যেন আগুনে পুড়ে গেছে। হাত পাগুলো অস্বাভাবিকভাবে বাঁকা ও মোচড়ানো ছিল। বাবা মা যখন তার সাথে কথা বলার চেষ্টা করে তখন কেটি এমনভাবে প্রতিক্রিয়া দেখায় যেন সে কোনো অশুভ শক্তির কবলে পড়েছে। হঠাৎ তার শরীরে খিঁচুনি শুরু হয়। এ সময় ডাক্তার তাকে ঘুমের ইঞ্জেকশন দেয় আর পরিবারটি রুমের বাইরে চলে আসে। বাইরে এসে তারা আবার সেই ডিটেকটিভ জ্যাকের সাথে দেখা করে। জ্যাকি এবার তাদের কেটিকে ঘিরে পুরো রহস্যের কথা বলতে শুরু করে। কয়েকদিন আগে মরুভূমিতে একটি বিমান দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর লোকজন সেখানে গিয়ে একটি কফিন দেখতে পায়। কফিনটি পরীক্ষা করে জানা যায় সেটি প্রায় ৩০০ বছর পুরনো এবং এক বিশেষ ধরনের পাথর দিয়ে তৈরি। জ্যাকি বলে এই পাথরটি আগ্নেয়গিরির লাভা শুকিয়ে তৈরি হয়। এত শক্ত ও কঠিন হয় যে সেটি ভাঙা প্রায় অসম্ভব। সেই রহস্যময় কফিন খুলতেই ভেতর থেকে একটি মমি বের হয়, যাকে দেখতে একদম জীবিত মানুষের মতো লাগছিল। ডাক্তাররা যখন মমিটি পরীক্ষা করতে শুরু করে তখন সেটি হঠাৎ জেগে ওঠে। এরপর জ্যাকি জানায় সেই মমি আর কেউ নয়, তাদের মেয়ে কেটি। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়। এই কথা শুনে পরিবারটি পুরোপুরি হতবাক হয়ে যায়। তারা বুঝতেই পারছিল না তাদের মেয়ে কিভাবে ৩০০ বছর পুরনো একটি কফিনের ভেতরে গেল, আর কেই বা তাকে সেখানে রেখেছিল, আর কেন তাকে মমির মতো বানানো হয়েছিল। আপনারা যদি খেয়াল করে থাকেন এই কফিনটাই সেই একই কফিন যেটা আমরা গল্পের শুরুতে ক্যামেলির বাড়ির পিরামিডে দেখেছিলাম। তবে ডিটেকটিভ এমনভাবে বিষয়টি ব্যাখ্যা করেন যেন কেটিকে বিদেশে পাচার করার উদ্দেশ্যে ওই কফিনের ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল। অবশেষে পরিবারটি তাদের মেয়ে কেটিকে নিয়ে বাড়ি ফিরে আসে। ডিটেকটিভের ধারণা ছিল পুরনো ও মূল্যবান জিনিসপত্রের ভেতরে কিছু লুকিয়ে খুব সহজেই দেশ থেকে পাচার করা যায়। তাই পরিবারটি মনে করে কেটিও হয়তো এমন কোনো পাচার চক্রের শিকার হতে যাচ্ছিল। এজন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করে, কেননা শেষ পর্যন্ত তারা তাদের মেয়েকে জীবিত ফিরে পেয়েছে। কিন্তু তাদের সামনে যে ভয়ঙ্কর বিপদ রয়েছে এই সম্পর্কে তারা কিছুই জানত না। ছোট মেয়ে মড জীবনে প্রথমবার তার বড় বোন কেটির সাথে দেখা করে, কিন্তু সেবাস্টিয়ান যখন তার বোনের ভয়ঙ্কর অবস্থা দেখে তখন সেও ভয় পেয়ে যায়। তাদের বাবা মা বাচ্চাদের বোঝায় যে কেটি অসুস্থ, তাই তার সাথে ভালো ব্যবহার করতে হবে। তারা বিশ্বাস করছিল যত বেশি ভালোবাসা দেওয়া হবে কেটি তত দ্রুত সুস্থ হয়ে উঠবে। সবাই তার পাশে বসে কথা বলার চেষ্টা করতে থাকে। এই সময় বাচ্চাদের নানি মিস ডেন্ট্রাস বসে বসে ঈশ্বরের নাম নিতে শুরু করেন এবং কেটির জন্য প্রার্থনা করতে থাকেন। ঠিক তখনই প্রথমবারের মতো কেটি ধীরে ধীরে তার নানির দিকে তাকায় এবং হঠাৎ করে প্রচণ্ড জোরে তাকে ধাক্কা মারে। সবাই ভয়ে পিছিয়ে গেলে আরও ভয়ঙ্কর ঘটনা ঘটে। কেটি ধীরে ধীরে মাটি থেকে ওপরে উঠতে শুরু করে, যেন সে হাওয়ায় ভাসছে। তার শরীরের অবস্থা এতটাই অস্বাভাবিক হয়ে যায় যে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছিল কোনো অশুভ শক্তি তাকে নিয়ন্ত্রণ করছে। মনে হচ্ছিল তার শরীরের ভেতরে এমন কিছু আছে যা ঈশ্বরের নাম শোনা মাত্রই অস্বস্তি বোধ করছে। এরপর তার শরীর অস্বাভাবিকভাবে মোচড়াতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কেটির মা তাকে ঘুমের ইঞ্জেকশন দেয়, এতে সে জ্ঞান হারায়। এরপরে পরিবারের সবাই তাকে রুমে রেখে নিজেদের ঘরে ঘুমোতে চলে যায়।
কিছুক্ষণ পর তারা বাড়ির দেয়ালের ভেতর থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। মনে হচ্ছিল কোনো চার পায়ের প্রাণী খুব দ্রুত দেয়ালের ভেতর দিয়ে দৌড়াচ্ছে এবং বাচ্চাদের ঘরে ঢোকার চেষ্টা করছে। সেবাস্টিয়ান আর মড এতটাই ভয় পেয়ে যায় যে তারা চিৎকার করেও বাবা মাকে ডাকতে পারছিল না। এরই মধ্যে চার্লিও শব্দটা শুনতে পায়। সে কেটির ঘরে গিয়ে দেখে কেটি সেখানে নেই, অথচ তার মা পাশে বসেই ঘুমিয়েছিল। এরপর সবাই মিলে কেটিকে খুঁজতে শুরু করে। যেহেতু শব্দটা দেয়ালের ভেতর থেকে আসছিল, তাই তারাও ঢুকে পড়ে দেয়ালের পেছনের ফাঁকা জায়গায়। দেখা যায় বাড়ির দেয়াল ভেতর থেকে ফাঁপা এবং সেখানে চলাফেরা করার মতো জায়গা আছে। হঠাৎ তারা কেটিকে দৌড়াতে দেখে এবং তার পিছু নেয়। এরপর তারা যে দৃশ্য দেখে তা আরো ভয়ঙ্কর। কেটি ইঁদুর আর ভয়ঙ্কর পোকামাকড় ধরে খাচ্ছিল। নিজের মেয়েকে এমন অবস্থায় দেখে তারা জোর করে তাকে বমি করানোর চেষ্টা করে। এই দৃশ্য দেখে সেবাস্টিয়ান আর মড দুজনেই আতঙ্কে কেঁপে ওঠে। পরদিন সকালে চার্লি তার দুই সন্তান সেবাস্টিয়ান ও মডকে স্কুলে পৌঁছে দিতে যায়। অন্যদিকে বাড়িতে কেটির নানি তার চুল আঁচড়ে দিচ্ছিলেন, আর কেটি সম্পূর্ণ নীরব হয়ে বসেছিল। কেটি যেভাবে একদম চুপচাপ বসে থাকছিল, তার পেছনে আসলে খুব ভয়ঙ্কর একটি কারণ ছিল, যা পরে ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে। কেটির নানি যখন তার চুল আঁচড়াচ্ছিলেন, তখন লারিসা তার পায়ের নখ কাটতে শুরু করে, কিন্তু নখগুলো এতটাই শক্ত হয়ে গিয়েছিল যে অনেকক্ষণ চেষ্টা করেও সেগুলো ঠিকভাবে কাটা যাচ্ছিল না। হঠাৎ কেটির পায়ের বুড়ো আঙুলের নখ এক ঝটকায় খুলে যায়, আর তখন মনে হচ্ছিল যেন তার পুরো চামড়ার একটি স্তর উঠে এসেছে। অদ্ভুত ব্যাপার হলো, এতক্ষণ শান্ত হয়ে বসে থাকা কেটি হঠাৎ জোরে হেসে ওঠে। এরপর সে আচমকা উঠে দাঁড়ায়, নিজের মা ও নানিকে ধাক্কা মেরে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ঠিক তখনই চার্লি বাড়িতে ফিরে আসে। ঘরের অবস্থা দেখে সে আতঙ্কিত হয়ে পড়ে এবং কেটিকে খুঁজতে শুরু করে। কেটি দৌড়ে বেসমেন্টে চলে যায়। সেখানে গিয়ে তার শরীরের যে জায়গায় চামড়া উঠে গিয়েছিল সেখানে সে আরও কেটে ফেলতে শুরু করে। তবে শেষ পর্যন্ত চার্লি তাকে ধরে আবার উপরে নিয়ে আসে। যখন কেটির মা তার ক্ষতস্থানে ব্যান্ডেজ করছিল, তখনও কেটি তার বাবা চার্লির দিকে তাকিয়ে অদ্ভুতভাবে দাঁত দিয়ে শব্দ করছিল। সেই মুহূর্তে চার্লি বিষয়টা বুঝতে পারেনি, কিন্তু পরে যখন সে কেটির হুইলচেয়ার নিতে যায়, তখন সেখানে সে সেই মাংসের টুকরোটি খুঁজে পায়, যেটা নখ কাটার সময় কেটির শরীর থেকে আলাদা হয়ে গিয়েছিল। চার্লি খেয়াল করে সেটি আসলে সাধারণ মাংস নয়, এর স্তরের ভেতরে ছিল অদ্ভুত কিছু লেখা। সে ধীরে ধীরে প্রতিটি স্তর আলাদা করতে থাকে এবং দেখতে পায় ভেতরে রহস্যময় কিছু শব্দ লেখা রয়েছে। বিষয়টা বোঝার জন্য সে ওই টুকরোগুলো নিয়ে প্রফেসর বিক্সলারের কাছে যায়, যিনি প্রাচীন রহস্য ও প্রতীক নিয়ে গবেষণা করেন। তবে সেই মুহূর্তে প্রফেসর কিছু বুঝতে পারেননি। তিনি চার্লিকে বলেন পরে পরীক্ষা করে জানাবেন এই লেখাগুলোর মানে কি। চার্লি এরপর বাড়ি ফিরে আসে। এ সময় আবার সে কেটির পাশে বসে থাকে। তখনও কেটি অদ্ভুতভাবে দাঁত কটমট করে শব্দ করছিল। হঠাৎ চার্লির মনে পড়ে তার মেয়ে তো মর্স কোড জানে। এজন্য দ্রুত সে শব্দগুলো ডিকোড করতে শুরু করে, আর ডিকোড করার পর একটি নাম সামনে আসে, লায়লা। কিন্তু চার্লি বুঝতে পারে না এই লায়লাকে, আর কেটি বা তাকে কি বোঝাতে চাচ্ছে। তাই সে ডিটেকটিভ জ্যাকিকে ফোন করে এবং লায়লা নামের একজন মহিলাকে খুঁজে বের করতে বলে। এরপর নিজের বাড়িতে কেটির পুরনো জিনিসপত্র ঘাঁটতে গিয়ে সে একটি কার্ড খুঁজে পায়, যেটা লায়লা পাঠিয়েছিল। কার্ডে পুরো নাম লেখা ছিল, লায়লা খলিল। আর এটাই ছিল সেই মহিলা যে আগে কেটিকে চকলেট পাঠাতো। চার্লি কার্ডটির ছবি তুলে জ্যাকিকে পাঠিয়ে দেয়। যেহেতু কার্ডটি পোস্ট অফিসের মাধ্যমে এসেছিল এবং ওই এলাকায় মাত্র একটি পোস্ট অফিস ছিল, তাই জ্যাকি লায়লা খলিল নামের সেই মহিলাকে খুঁজতে শুরু করে। তদন্ত করতে করতে জ্যাকি কিছু গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পায়। সে বুঝতে পারে যে কফিন থেকে কেটিকে উদ্ধার করা হয়েছিল, তার ভেতরে এমন কিছু ফল পাওয়া গিয়েছিল যেগুলো এই মরুভূমি এলাকায় স্বাভাবিকভাবে জন্মায় না। তখন সে খুঁজতে শুরু করে এই এলাকার ৮০ কিলোমিটারের মধ্যে কোথায় এমন সবুজ গাছপালা বা ফলের অস্তিত্ব থাকতে পারে। স্যাটেলাইট ইমেজ পরীক্ষা করতে গিয়ে সে অবশেষে একটি বাড়ির সন্ধান খুঁজে পায়। আর এই বাড়িটি হলো সেই বাড়ি যেটা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। জ্যাকি তদন্তের জন্য সেখানে রওনা হয়। অন্যদিকে চার্লিও আবার প্রফেসর বিক্সলারের কাছে যায়
এবার প্রফেসর এমন কিছু তথ্য দেন যা বিশ্বাস করা চার্লির জন্য খুব কঠিন হয়ে যায়। তিনি জানান কেটির শরীরের চামড়ায় যে লেখাগুলো পাওয়া গেছে সেগুলো কোনো সাধারণ চিহ্ন নয়, বরং সেগুলো ৩০০ বছর পুরনো এক প্রাচীন ভাষা। আর সেই ভাষার লেখা ছিল এক ভয়ঙ্কর সতর্কবার্তা। এটি ছিল এমন এক শয়তানকে থামানোর উপায় সম্পর্কে যে পুরো পরিবার ধ্বংস করে দিতে পছন্দ করে। অর্থাৎ পরিবারের ভেতরে এমন এক অভিশাপ ছড়িয়ে পড়ে যার ফলে পরিবারের সদস্যরা একে অপরকে ধ্বংস করতে উঠে পড়ে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই শয়তান শুধু একটি ফিসফিস শব্দ বা সামান্য স্পর্শের মাধ্যমে এক দেহ থেকে অন্য দেহে প্রবেশ করতে পারে। এমনকি সে মানুষের শরীরকে নিজের ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতে পারে। তবে পরে তারা আরও জানতে পারে কেটির শরীরের চারপাশে যে চামড়ার মতো স্তর জড়ানো ছিল সেটি আসলে শয়তানকে তার শরীরে ঢুকানোর জন্য নয়, বরং সেটি ব্যবহার করা হয়েছিল ওই শয়তানকে কেটির শরীরের ভেতরে বন্দি করে রাখার জন্য, যেন সে আর বাইরে বের হতে না পারে। এবার ঘটনাগুলো অনেকটাই পরিষ্কার হতে শুরু করে, তবে রহস্য এখনও পুরোপুরি উন্মোচিত হয়নি। এদিকে জ্যাকি সেই রহস্যময় বাড়িতে পৌঁছে যায়, কিন্তু সেখানে কাউকেই খুঁজে পায় না। বাড়ির বেসমেন্টে নেমে সে আবার সেই বিশাল পিরামিড দেখতে পায়। পিরামিডের ভেতরে ঢোকার পর ধীরে ধীরে পুরো সত্য তার সামনে পরিষ্কার হয়ে যায়। ঠিক তখনই ক্যামিলি সেখানে এসে জ্যাকির উপর আক্রমণ করে। আত্মরক্ষার জন্য জ্যাকি গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ক্যামিলি মাটিতে পড়ে যায়। এমন সময় সেখানে আরেকটি মেয়ে এসে উপস্থিত হয়। জ্যাকিকে দেখে সে ভয়ে দৌড়ে পালাতে শুরু করে, আর জ্যাকি তার পিছু নেয়। কিছু দূর যাওয়ার পর মেয়েটি মরুভূমির বালুর নিচে রাখা একটি বক্স বের করে জ্যাকির হাতে দেয়। তখন জানা যায় এই মেয়েটির নামই হলো লাইলা খলিল। সেই লাইলাই জ্যাকের হাতে রহস্যময় বাক্সটি তুলে দেয়। লাইলা খলিল জ্যাকের হাতে যে বাক্সটি তুলে দেয় সেটি খুলে তারা ভেতরে একটি পুরনো ক্যাসেট খুঁজে পায়। ক্যাসেটের ওপর লেখা ছিল কেটি। এদিকে রাতে ছোট মেয়ে মড বাথরুমে যায়। ফেরার সময় সে কেটির ঘর থেকে খুব মিষ্টি ও সুরেলা গানের শব্দ শুনতে পায়। মনে হচ্ছিল কেটি ঘরের ভেতরে বসে গান গাইছে। অদ্ভুত ব্যাপার হলো এতদিন কেটি একদম কথা বলতো না, কিন্তু এখন সে অসাধারণ সুন্দর কণ্ঠে গান গাইছিল। মড ধীরে ধীরে সেই কণ্ঠের টানে কেটির ঘরের দিকে এগিয়ে যায়। ঘরের দরজার কাছে পৌঁছাতেই কেটি তার সাথে কথা বলতে শুরু করে, কিন্তু কথা বলতে বলতেই হঠাৎ দরজার নিচ দিয়ে তার পা চাটতে শুরু করে। ভয়ে মড দৌড়ে পালাতে যায়, কিন্তু তখনই কেটি অদ্ভুত মন্ত্র পড়তে শুরু করে, আর সঙ্গে সঙ্গে মড মাটি থেকে উপরে ভেসে উঠতে থাকে। এর পরের দৃশ্যে দেখা যায় স্কুলে বসে মড তার শিক্ষকের সাথে অদ্ভুত আচরণ করছে। সে ওই একই কথাগুলো বলছিল যেগুলো কেটি বাড়িতে বসে নিজের ঠোঁট নাড়িয়ে বলছিল। অর্থাৎ কেটি যেন দূর থেকেই মডকে নিয়ন্ত্রণ করছিল। স্কুল থেকে মডের আচরণ নিয়ে অভিযোগ আসায় চার্লি তাকে আনতে স্কুলে যায়। অন্যদিকে বাড়িতে নানি আবার কেটির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন, কিন্তু প্রার্থনা শুরু করতেই কেটি আবার ভয়ঙ্করভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে প্রথমে নানির হাতে কামড় দেয়, তারপর তাকে জোরে মাটিতে ফেলে দেয়। নানি পেছনে ফিরে তাকাতেই হঠাৎ কেটি তার সামনে এসে হাজির হয়। এরপর কেটি তার নানির ওপর ভয়ঙ্করভাবে আক্রমণ করে। শেষে শুধু এক ফু দিয়ে তাকে জানালা ভেঙে বাইরে ছুড়ে ফেলে। নানি গিয়ে পরে নিচে দাঁড়িয়ে থাকা চার্লি ও বাচ্চাদের গাড়ির ওপর। তখনও তিনি বেঁচে ছিলেন, কিন্তু ঠিক সেই সময় কয়েকটি বন্য নেকড়ে এসে তাকে ছিন্ন ভিন্ন করে খেতে শুরু করে। এরপরে আমরা দেখতে পাই নানির শেষকৃত্যের কাজ চলছে। সেখানে কেউই বুঝতে পারছিল না নানি কিভাবে জানালা ভেঙে নিচে পড়লেন। অন্যদিকে জ্যাকি কেটি লেখা সেই ভিডিও টেপ চালায়। ভিডিওতে সে আবার ক্যামিলিকে দেখতে পায়। তখন জানা যায় ক্যামিলি আসলে লাইলা খলিলের মা, আর লাইলাই সেই ছোট মেয়ে যাকে আমরা গল্পের শুরুতে গাড়িতে বসে থাকতে দেখেছিলাম। এই ভয়ঙ্কর ভিডিও দেখার পর জ্যাকি লাইলার সাথে বিস্তারিত কথা বলে এবং ধীরে ধীরে পুরো সত্য জানতে পারে। লাইলা জানায় তার মা এমন এক গোপন কাল্টের সদস্য যারা গত ৩০০ বছর ধরে এক ভয়ঙ্কর শয়তানকে পৃথিবীতে মুক্ত হওয়া থেকে আটকানোর চেষ্টা করছে, কারণ সেই শয়তান পৃথিবী ধ্বংস করে দিতে পারে। এখানে আরও জানা যায় যে বিমান দুর্ঘটনার কথা আগে বলা হয়েছিল সেখানে মারা যাওয়া 2 পাইলট আসলে লাইলার ছোট 2 ভাই ছিল। তাদের বাড়ির এলাকায় বড় ধরনের বন্যা আসার আশঙ্কা ছিল, তাই তারা সেই কফিনটিকে বিমানে করে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছিল, যেন শয়তানটি কোনোভাবে মুক্ত হতে না পারে। এদিকে নানির শেষকৃত্যের সময় যেখানে অনেক মানুষ জড়ো হয়েছিল সেই সময় শয়তানটি পুনরায় মঠকে ভর করে।
অন্যদিকে চার্লি কেটিকে একটি ঘরে বন্দি করে রাখে এবং তার উপর নজর রাখার দায়িত্ব দেয় সেবাস্টিয়ানকে, যে দরজার সামনে দাঁড়িয়েছিল। কিন্তু ধীরে ধীরে কেটি সেবাস্টিয়ানকেও নিজের প্রভাবে আনতে শুরু করে, যেন সেই অশুভ শক্তি এবার তার মধ্যেও ঢুকে পড়েছে। অন্যদিকে ছোট মেয়ে মর্জ তাদের নান্নির কফিনের কাছে যায়। তারপর ভয়ঙ্করভাবে নিজের মুখের সব দাঁত একে একে ভেঙে ফেলে দেয়। এরপর সে নানির কৃত্রিম দাঁত নিজের মুখে লাগিয়ে নেয়। ঠিক সেই সময় কেটি ছাদের অংশ ভেঙে সরাসরি নানির মৃতদেহের ওপর পড়ে যায়। এরপর সে মৃতদেহটিকে ভয়ঙ্করভাবে কামড়াতে শুরু করে, এমনকি তার রক্ত চাটতে থাকে। দৃশ্যটি এতটাই ভয়ঙ্কর ছিল যে পুরো পরিবেশ আরো অন্ধকার ও বিকৃত হয়ে ওঠে। এর পরে দেখা যায় চার্লি কেটিকে একটি হুইল চেয়ারের সাথে বেঁধে রেখেছে, কিন্তু তবুও কেটি বারবার মাটি থেকে ভেসে উঠছিল। অদ্ভুত বিষয় হলো চার্লি তখন একদম শান্ত ছিল। সে কিছু না বলে শুধু স্থির চোখে নিজের মেয়ের দিকে তাকিয়েছিল। এমন সময় ডিটেকটিভ জ্যাকি সেখানে আসে। তার কাছে একটি ভিডিও টেপ ছিল, যেটি কেটি নাম দিয়ে সংরক্ষণ করা হয়েছিল। জ্যাকি চার্লি ও লারিসাকে সেই টেপ দেখায়। ভিডিওটিতে দেখা যায় ক্যামিলি একটি রহস্যময় রিচুয়াল করছে, যেখানে কেটিকে জীবিত অবস্থায় সেই কালো কফিনের ওপরে শুয়ে রাখা হয়। এরপর অদ্ভুত কিছু মন্ত্র পড়তে শুরু করে। রিচুয়ালের উদ্দেশ্য ছিল এক পুরনো শরীর থেকে শয়তানকে বের করে নতুন শরীরে ঢোকানো, অর্থাৎ কেটির শরীরে স্থানান্তর করা। চারপাশের সবাই একসাথে অদ্ভুত ভাষায় মন্ত্র উচ্চারণ করছিল, আর সেই মন্ত্রের মাধ্যমেই শয়তানটি এক দেহ থেকে আরেকটি দেহে প্রবেশ করে। এরপর ভিডিওর মধ্যেই ক্যামিলি পুরো সত্য ব্যাখ্যা করতে শুরু করে। সে জানায় এই ভিডিও রেকর্ড করার উদ্দেশ্য হলো ভবিষ্যৎ প্রজন্ম যেন একই রিচুয়াল সহজে করতে পারে, কেননা গত ৩০০ বছর ধরে তাদের পরিবার একইভাবে এই প্রার্থনা চালিয়ে আসছে। তারা যে শয়তানটিকে আটকে রাখার চেষ্টা করছিল তার নাম ছিল নেসম রেনিয়ান। কেটি ছিল ৮২তম মমি, যার শরীরে সেই শয়তানকে স্থানান্তর করা হয়েছে। ঘটনাটা ছিল এমন, পুরনো শরীর যখন বয়সের কারণে মারা যেতে শুরু করে তখন শয়তানটি জেগে উঠতে শুরু করে এবং পুরনো শরীর মারা যাওয়ার সাথে সাথেই সে মুক্ত হয়ে যায়। তাই তাকে নতুন একটি তরুণ শরীরে হস্তান্তর করতে হয়, যেন শয়তানটিকে আবার বন্দী করা যায়। কেননা পুরনো মৃতদেহের ভেতরে থাকলে শয়তানটি সহজেই বেরিয়ে যেতে পারত। নতুন শরীরে স্থানান্তরের পর সেই শরীরের চারপাশে বিশেষ ব্যান্ডেজ জড়ানো হয়। ব্যান্ডেজগুলোর উপর রহস্যময় মন্ত্র লেখা থাকে, যা শয়তানটিকে শরীরের ভেতরে বন্দী করে রাখে এবং তার শক্তিকে সীমিত করে। ভিডিওতে ক্যামিলি আরও বলে, প্রতিবারই তাদের এই তরুণ শরীর দরকার হয়, কেননা তরুণ দেহ অনেকদিন পর্যন্ত টিকে থাকে এবং এতে শয়তানটিকে দীর্ঘ সময় ধরে বন্দী রাখা যায়। যদি শরীরটি দ্রুত মারা যায় তাহলে শয়তানটি আবার মুক্ত হয়ে যেতে পারে। অর্থাৎ ক্যামিলির দাবি অনুযায়ী সে আসলে পৃথিবীকে রক্ষা করতেই এই কাজ করেছিল, কিন্তু তার সেই পদ্ধতি ছিল ভয়ঙ্কর এবং নিষ্ঠুর। এদিকে সবাই যখন সেই শয়তানটি সম্পর্কে সত্য জানতে ব্যস্ত ছিল, ঠিক তখনই কেটি তার ভাই সেবাস্টিয়ানকে ডেকে আনে। তার সাহায্যের মাধ্যমে সে নিজের শরীরে জড়ানো সব ধরনের ব্যান্ডেজ খুলে ফেলে, আর এই ব্যান্ডেজগুলো খুলে যেতেই শয়তানটি পুরোপুরি মুক্ত হয়ে যায়। এরপর সে ভয়ঙ্করভাবে সবার উপর আক্রমণ শুরু করে। সবাই আতঙ্কে তার কাছ থেকে পালাতে থাকে। কেটির মা দৌড়ে একটি ঘরে ঢোকে যেখানে সেবাস্টিয়ান ছিল, কিন্তু সেবাস্টিয়ানও তখন নিজের মায়ের উপর আক্রমণ করতে শুরু করে, কেননা তাকেও সেই অশুভ শক্তি ভর করেছিল। অন্যদিকে যেখানে চার্লি বসেছিল তার পেছনে রাখা কফিন থেকে তার মৃত মা যেন জেগে ওঠে এবং ভয়ঙ্কর কণ্ঠে সেখানে থাকা পচা খাবারগুলি খেতে ডাকে। চার্লি ওপরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মুহূর্তে কেটে এসে তার উপর আক্রমণ করে। এদিকে জ্যাকি সিঁড়ি থেকে পড়ে যায়। তখন চার্লির মা তার কাছে এগিয়ে আসে। হঠাৎ তার মুখ থেকে এক বিষাক্ত পোকা বের হয়ে জ্যাকির মুখে ঢুকে পড়ে এবং ভেতর থেকে তার গলা ক্ষত বিক্ষত করে দেয়। ওদিকে কেটির শরীরের ভেতরে থাকা শয়তানটি তখন চার্লিকে বিদ্রুপ করতে থাকে। সে বলে, এখন আমি তোমার মেয়ের আসল বাবা, তুমি তাকে আমার কাছ থেকে নিতে পারবে না। তার শরীরে থাকতে আমার খুব ভালো লাগে। এই কথা শুনে চার্লি একটি ঘরে ঢুকে যায়। কিছুক্ষণের মধ্যেই জ্যাকিও দৌড়ে সেই ঘরে আসে। এরপর তারা দুজনে একে অপরকে ইশারা করে। তারপর ঘরের দরজা খুলে দেয়। কেটি ঘরের ভিতরে ঢুকতে জ্যাকি ভিডিওতে দেখা সেই বিশেষ মন্ত্র পড়তে শুরু করে। একই সময় চার্লি শক্ত করে কেটিকে ধরে রাখে। এর মধ্যে কেটির মাও ঘরে চলে আসে। মন্ত্র উচ্চারণের ফলে শয়তানটি কেটির শরীর ছেড়ে বেরিয়ে আসে এবং চার্লির শরীরে প্রবেশ করে।
শয়তানটি শরীরে প্রবেশ করতেই চার্লি কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়ে ফেলে। এরপর আশ্চর্যজনকভাবে পুরো বাড়ির পরিবেশ স্বাভাবিক হয়ে যায়। কিটিও পুরোপুরি সুস্থ হয়ে ওঠে এবং অনেকদিন পর স্বাভাবিকভাবে তার মায়ের সাথে কথা বলতে শুরু করে। এই ঘটনার বেশ কিছুদিন পর দেখানো হয়, যখন শয়তানটি এক শরীর থেকে অন্য শরীরে যায়, তখন কিছু সময়ের জন্য সে নতুন শরীরকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে না। এই একই কফিনের ভেতরে বন্দি করে ফেলে, যেটা এখন তাদের বাড়িতে ছিল। বাড়ির পরিবেশ তখন আবার শান্ত ও স্বাভাবিক মনে হচ্ছিল। গল্পের একদম শেষে দেখানো হয় ক্যামিলিকে একটি গোপন জায়গায় বন্দি করে রাখা হয়েছে। সেখানে লারিসা এবং জ্যাকি চার্লিকে হুইলচেয়ারে বসিয়ে নিয়ে আসে। এরপর তারা ঘরের দরজা বন্ধ করে দেয়। আর তখনই স্পষ্ট হয়ে যায় তারা এবার চার্লির শরীরের ভেতরের শয়তানটিকে ক্যামিলির শরীরে স্থানান্তর করতে যাচ্ছে।